আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এবিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। সি প্রোগ্রামিংয়ের এই লেকচার সিরিজের অনেকগুলো টপিক আমরা ইতিমধ্যে কভার করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা প্যালিন্ড্রোম নাম্বার সম্পর্কে আলোচনা করব। প্যালিন্ড্রোম নাম্বার কি, এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা গতকালকের আমাদের এই কোডটার দিকে একটু লক্ষ্য করব, যেখানে আমরা দেখেছিলাম ইউজার আমাদেরকে কোনো একটা সংখ্যা দিলে আমরা সেই সংখ্যাটাকে কিভাবে রিভার্স করতে পারি, অথবা কিভাবে আমরা সেই সংখ্যাগুলোর যোগফল বের করতে পারি ইত্যাদি। এই বিষয়টা আপনারা যারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাদের জন্য প্যালিন্ড্রোম নাম্বারটা বুঝতে পারা খুব কঠিন কিছু নয়। এবং এই প্যালিন্ড্রোম নাম্বার বের করার জন্য যে প্রোগ্রামটা তৈরি করতে হবে, সেই প্রোগ্রাম তৈরি করাটাও খুব কঠিন কিছু নয়। তাই আশা করব আপনারা এই ক্লাসটা দেখার আগে যারা গত ক্লাস দুটি মিস করে গেছেন তারা সেই ক্লাসগুলো আগে দেখবেন এবং তারপর এই ক্লাসটা কন্টিনিউ করবেন। তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আমরা গতকালকে এখানে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম ইউজার যদি আমাদেরকে কোনো একটা সংখ্যা দেয়, তাহলে আমরা কিভাবে সেই সংখ্যাটা রিভার্স করতে পারি। যেমন ইউজার আমাদেরকে এখানে দিয়েছিল 1 2 3 4। আমরা এখানে এই 3 লাইনের কোডের মাধ্যমে এই প্রোগ্রামটাকে রিভার্স করে ফেলেছিলাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই সামের ভিতরে রেজাল্ট আসতেছিল 4 3 2 1। এখন প্যালিন্ড্রোম নাম্বারের ক্ষেত্রে এই সেম বিষয়টাই ঘটে। জাস্ট প্যালিন্ড্রোম নাম্বার বলা হয় সেই নাম্বারগুলোকেই যেই নাম্বারগুলোকে আমরা রিভার্স করার পরেও কোনো ধরনের পরিবর্তন দেখতে পারি না। অর্থাৎ ইউজার আমাদেরকে যে নাম্বারটা দিবে সেই নাম্বারটাকে যদি আমরা রিভার্স করে ফেলি, তাহলে আমরা সেই সেম নাম্বারটাই পাবো। যেমন ইউজার যদি আমাদেরকে নাম্বারটা দেয় 252, এই সংখ্যাটাকে যদি আমরা রিভার্স করি তাহলে আমরা কি পাবো? 252। অর্থাৎ আমাদের সংখ্যা কোনো ধরনের পরিবর্তন আসলো না। আমরা ইনপুট যেই সংখ্যাটা দিয়েছিলাম, আউটপুট সেই সংখ্যাটাই পেয়েছি। অর্থাৎ এই 252 একটা প্যালিন্ড্রোম নাম্বার। একইভাবে ইউজার যদি আমাদেরকে একটা সংখ্যা দেয় 12321, এখন এই সংখ্যাটাকে যদি আমরা রিভার্স করি তাহলে আমরা কি পাবো? 12321। অর্থাৎ আমরা এখানে কোনো ধরনের পরিবর্তন দেখতে পারলাম না। আর যেহেতু আমাদের পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা দুটাই সেম, সুতরাং এই সংখ্যাটাও একটা প্যালিন্ড্রোম নাম্বার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্যালিন্ড্রোম নাম্বার কি। এখন এই প্যালিন্ড্রোম নাম্বারের জন্য যদি আমরা কোড তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আপনারা যারা গত দুইটা ক্লাসের প্রোগ্রাম প্র্যাকটিস করেছেন তারা হয়তো বা বুঝে গিয়েছেন যে এখন আমাদের কি করতে হবে। আমরা ইউজারের কাছ থেকে যেই সংখ্যাটা নিব সেটাকে রিভার্স করব, এবং রিভার্স করার পর যেই সংখ্যাটা পাবো সেটাকে যদি আমরা দেখি যে ইউজারের দেয়া সংখ্যা এবং আমাদের রিভার্সকৃত সংখ্যা দুইটাই সেম, তাহলে আমরা বলবো সেটা প্যালিন্ড্রোম নাম্বার। আর দুইটা যদি সেম না হয় সেই ক্ষেত্রে আমরা বলবো সেটা প্যালিন্ড্রোম নাম্বার নয়। অর্থাৎ আমাদের কি করতে হবে? জাস্ট একটা ইফ কন্ডিশনের মাধ্যমে এই প্রোগ্রামটাকে যাচাই করতে হবে। তো আসুন আমরা এই প্রোগ্রামটা তৈরি করে ফেলি। আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমাদের গতকালকের কোডটা লেখা আছে, যেখানে আমরা ইউজারের কাছ থেকে একটা সংখ্যা নিয়েছিলাম এবং একটা কন্ডিশনের মাধ্যমে আমরা বলে দিয়েছি আমাদের এখানে একটা লুপ চলবে। যেই লুপটা চলাকালীন সময় ততক্ষণ পর্যন্ত তার কাজ করবে যতক্ষণ পর্যন্ত না ইউজারের দেয়া সংখ্যাটা 0 হয়ে যাচ্ছে। এবং এই লুপের ভিতরে আমরা কি কাজ করেছি সেটা আশা করি আপনারা সবাই জানেন। আমরা এই লুপের মাধ্যমে আমাদের ইউজারের দেয়া সংখ্যাটাকে রিভার্স করেছি এবং সেটাকে আমরা প্রিন্ট করেছি আমাদের এই প্রিন্টএফের ভিতর। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো সংখ্যা দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম 456, ইন্টার দেওয়ার পর দেখতে পারবো রিভার্স নাম্বার 654 এসেছে। তাহলে বিষয়টা খুবই সিম্পল। এখন আমরা কি করব? আমরা জানি প্যালিন্ড্রোম নাম্বার ওই সংখ্যাগুলোকে বলা হয় যেই সংখ্যাগুলোকে রিভার্স করার পরও সংখ্যার কোনো ধরনের পরিবর্তন হয় না। যেমন 121, 525, এই সংখ্যাগুলো প্যালিন্ড্রোম নাম্বার। এখন প্যালিন্ড্রোম নাম্বার নির্ণয় করার জন্য যদি আমরা প্রোগ্রাম তৈরি করতে চাই তাহলে আমরা কি করব? আমরা সংখ্যাটাকে রিভার্স করব, যেটা আমরা গতকালকেই করেছি। আমাদের রিভার্স নাম্বারটা কোথায় আছে? আমাদের এই সামের ভিতরে। এখন আমরা জাস্ট কি করব? আমরা একটা কন্ডিশন ব্যবহার করব। আমরা বলে দিচ্ছি ইফ যদি সামের ভ্যালু নাম্বারের সমান হয় তাহলে আমাদের এই ইফ কন্ডিশনটা কাজ করবে, এবং প্রিন্টএফের মাধ্যমে আমরা প্রিন্ট করে দিচ্ছি প্যালিন্ড্রোম নাম্বার। ওকে। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের এই প্রথম প্রিন্টএফে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিয়ে দিচ্ছি নিউ লাইন নেওয়ার জন্য। এখন তাহলে কাজটা কি হবে? ইউজার আমাদেরকে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা রিভার্স হওয়ার পর যে সংখ্যাটা আমরা পাবো সেটাকে আমরা এখানে একটা ইফ কন্ডিশনের মাধ্যমে চেক করলাম, এবং এই ক্ষেত্রে যদি উভয় সংখ্যাই সেম হয় তাহলে আমাদের এই ইফের ভিতরে থাকা প্রিন্টএফটা প্রিন্ট করবে প্যালিন্ড্রোম নাম্বার। বাট এই ক্ষেত্রে আমরা এখানে যে প্রোগ্রামটা লিখেছি এই প্রোগ্রামটা কি সঠিক বা একদম অ্যাকুরেট হয়েছে? না, আমাদের প্রোগ্রামে এখনো বাগ আছে বা ভুল আছে। সেই বাগ বা ভুলটা কোথায় সেটা আমরা এখনই বুঝতে পারবো যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি। আমরা একটা সংখ্যা দিয়ে দিচ্ছি 124, ইন্টার দেওয়ার পর দেখতে পারবো রিভার্স নাম্বার শো করেছে। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে আবার রান করি এবং একটা প্যালিন্ড্রোম নাম্বার দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম 121, ইন্টার দেওয়ার পর দেখতে পারবো লেখা আসতেছে রিভার্স নাম্বার। বাট এখানে যে তারপর প্যালিন্ড্রোম নাম্বার লেখা শো করার কথা ছিল সেটা এখানে শো হচ্ছে না।
এটা হওয়ার কারণ কি? কারণ আমরা এখানে যে কাজটা করেছি ইফ কন্ডিশনের মাধ্যমে, এই কন্ডিশনটা এখানে সত্য হচ্ছে না। কারণ আমাদের কন্ডিশনটা কি? আমাদের কন্ডিশন হচ্ছে ইউজার আমাদেরকে প্রথমে যেই সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাকে যদি আমরা রিভার্স করার পর সেই একই সংখ্যা থাকে তাহলে আমাদের এই ইফ কন্ডিশনটা কাজ করবে। এক্ষেত্রে ইউজার আমাদেরকে যে সংখ্যাটা দিয়েছে সেটা আছে কোথায়? আমাদের এই নাম্বার নামক ভেরিয়েবলের ভিতরে, এবং এটাকে আমরা রিভার্স করার পর যে সংখ্যাটা পেলাম সেটা আছে কোথায়? আমাদের এই সাম ভেরিয়েবলের ভিতরে। তাহলে আমরা এখানে ইফ কন্ডিশনের ভিতরে লিখেছি সাম ইকুয়াল টু নাম্বার, অর্থাৎ আমরা বোঝাতে যাচ্ছি ইউজার আমাদেরকে যে সংখ্যাটা দিয়েছে সেটাকে রিভার্স করার পর আমরা যে সংখ্যাটা পেয়েছি সেটা এবং আমাদের এই নাম্বারের ভিতরে যে সংখ্যাটা প্রথমে ছিল সেই সংখ্যাটা যদি সমান হয় তাহলে আমাদের ইফ কন্ডিশনটা কাজ করবে। বাট এই ক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামে ভুলটা কোথায়? আমাদের ভুলটা হচ্ছে ইউজার আমাদেরকে এই নাম্বার ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা দিয়েছিল সেই সংখ্যাটা কি আগের অবস্থায় আছে? অর্থাৎ ইউজার যদি আমাদেরকে প্রথমে একটা সংখ্যা দেয় 1 2 3 4, তাহলে কি আমরা এই সংখ্যাটাকে 1 2 3 4 রাখতেছি? না। কারণ কি? কারণ এখানে এসে আমাদের নাম্বার ভেরিয়েবলের মান বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সর্বশেষ আমাদের নাম্বার ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা থাকছে সেই ভ্যালুটার উপর ডিপেন্ড করেই আমাদের এই ইফ কন্ডিশনটা কাজ করতেছে, এবং সেই জন্যই এই প্রবলেমটা হচ্ছে। এই ক্ষেত্রে এই প্রবলেমটা সমাধান করার জন্য আমরা সিম্পলি একটা ট্রিক্স খাটাতে পারি। সেটা হচ্ছে ইউজার আমাদেরকে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটাকে আমরা কোনো ধরনের পরিবর্তন করব না। বিষয়টা কেমন? ইউজার আমাদেরকে এখানে নাম্বার ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাকে আমরা অন্য কোথাও ট্রান্সফার করে রাখবো। এক্সাম্পল স্বরূপ আমরা মনে করি ইউজার আমাদেরকে নাম্বার ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা দিয়েছে সেটাকে আমরা লিখছি টেম্প নামক বা টেম্পোরালি একটা ভেরিয়েবলের ভিতর, এবং এই টেম্পোরালি ভেরিয়েবলের ভিতরে ইউজার আমাদেরকে যে সংখ্যাটা দিয়েছে সেটাকে আমরা ট্রান্সফার করে এই নাম্বার ভেরিয়েবলের ভিতরে রাখছি। অর্থাৎ আমরা লিখে দিব নাম্বার ইকুয়াল টু টেম্প। তাহলে এখন কি হলো? ইউজার আমাদেরকে এই টেম্প ভেরিয়েবলের ভিতরে একটা সংখ্যা দিয়েছে, সেটাকে আমরা নাম্বার ভেরিয়েবলের ভিতরে রাখলাম এবং এই নাম্বার ভেরিয়েবলের ভিতরে বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করলাম। সেই কন্ডিশনের মাধ্যমে সংখ্যাটাকে রিভার্স করলাম। বাট ইউজার আমাদেরকে প্রথমে যে সংখ্যাটা দিয়েছিল টেম্প ভেরিয়েবলের ভিতরে সেটাকে কিন্তু আমরা কোনো ধরনের পরিবর্তন করিনি। তাহলে এখন আমরা কি করব? আমরা আমাদের কন্ডিশনে বলে দিব সামের ভ্যালু যদি টেম্পোরালি ভেরিয়েবলের মানের সমান হয়, যেটাকে আমরা প্রথমে ইউজারের কাছ থেকে নিয়েছি, তাহলে আমাদের এই কন্ডিশনটা কাজ করবে এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট হবে পেলিন্ড্রোম নাম্বার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা জাস্ট কি করব? আমরা আমাদের এই টেম্পোরালি বা টেম্প ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নাই, সেজন্য এটাকে আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আশা করি আমরা আমাদের অ্যাকুরেট রেজাল্টটা পাবো। বাট তার আগে আমরা এখানে বলে দিব আমাদের এখানে যে সাম আছে তার ভ্যালু শুরু হবে 0 থেকে। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো পেলিন্ড্রোম নাম্বার দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম 1 2 3 2 1, এন্টার দেওয়ার পর দেখতে পারবো রিভার্স নাম্বার শো করতেছে এবং তারপরে নিচে লিখে আসতেছে পেলিন্ড্রোম নাম্বার। এখানে আমরা পেলিন্ড্রোমের আগে লিখে দেই দিস ইজ এ পেলিন্ড্রোম নাম্বার। এখন আমরা প্রোগ্রামটাকে আরেকবার রান করব এবং অন্য যে কোনো সংখ্যা দিব। আমরা দিয়ে দিচ্ছি 4 7 8, এন্টার দেওয়ার পর দেখতে পারবো এখানে রিভার্স নাম্বারটা শো করতেছে, বাট এটা কোনো ধরনের পেলিন্ড্রোম নাম্বার নয়, সেজন্য নিচে কোনো মেসেজ শো করেনি। আমরা প্রোগ্রামটাকে আরেকবার রান করি এবং একটা পেলিন্ড্রোম নাম্বার দিয়ে দেই। আমরা দিয়ে দিলাম 4 5 6 5 4, এন্টার দেওয়ার পর দেখতে পারবো এখানে লিখে আসতেছে রিভার্স নাম্বার এবং তারপরে নিচে লিখে আসতেছে দিস ইজ এ পেলিন্ড্রোম নাম্বার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের এই প্রোগ্রামটা কিভাবে তৈরি করা হয়েছে এবং কেন আমরা এই প্রোগ্রামটা তৈরি করার ক্ষেত্রে এক্সট্রা একটা টেম্পোরালি ভেরিয়েবল ব্যবহার করলাম। আপনাদের কারো যদি এই প্রোগ্রামটা বুঝতে কঠিন মনে হয় তাহলে আপনারা নিজেরা একবার ট্রাই করবেন, নিজেরা নিজেদের মতন করে একবার প্রোগ্রামটা প্র্যাকটিস করবেন, তাহলেই দেখবেন আপনারা সহজেই বুঝতে পারতেছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।